প্রথমেই জানিয়ে দিব আরেকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, নাকচ যুক্তরাষ্ট্রের। জানিয়ে দিব ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই লেবাননে হেজবুল্লাহ বিরোধী অভিযান ইসরায়েলের, পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। জানিয়ে দিব ইরানের জন্য কি করছে ঘনিষ্ঠ বন্ধু চীন রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন বা শুনছেন। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন এক দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের দাবি তারা আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। ইরানের অধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন F-15 ইগল স্ট্রাইক ফাইটার ভূপাতিত করার দাবি করেছে IRGC। সংস্থাটির বরাতে বলা হয় 2 আসন বিশিষ্ট এই যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হামলা চালানো হয় এবং এতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। IRGCর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে বিমানটি ইরানের আকাশসীমায় প্রবেশ করার পরই সেটিকে শনাক্ত করা হয় এবং পরে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ধ্বংস করা হয়। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী এ দাবি পুরোপুরি অস্বীকার করেছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে বুধবার 4 মার্চ ভোরে ইরানে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। সেন্টকমের ভাষ্য অনুযায়ী বর্তমানে মার্কিন বাহিনীর কোনো F-15 যুদ্ধবিমান হারানোর ঘটনা ঘটেনি এবং তাদের সব বিমানই নিরাপদ রয়েছে। তারা দাবি করেছে ইরান ও সংশ্লিষ্ট কিছু মাধ্যম ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর আগেও একই ধরনের একটি দাবি করেছিল IRGC। তারা জানিয়েছিল কুয়েতের আকাশসীমার কাছাকাছি 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় ওই ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি সে সময় একটি মামরিক মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটি বা নিজেদের হামলার ভুলে কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্লেষকরা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে উভয় পক্ষই তথ্যযুদ্ধে লিপ্ত রয়েছে। বাস্তবে কী ঘটেছে তা নিরপেক্ষভাবে নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত বাড়তে থাকায় নতুন নতুন দাবি ও পাল্টা দাবির ঘটনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। প্রকাশ্যে সহায়তা করতে দেখা যাচ্ছে না ঘনিষ্ঠ বন্ধু চীন ও রাশিয়াকে। এমতাবস্থায় একটি প্রশ্ন অনেকের মুখে উচ্চারিত হচ্ছে যে বেইজিং ও মস্কো তাদের মিত্র তেহরানকে রক্ষায় আদৌ কিছু করছে কিনা। মার্কিন মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ওয়াশিংটনের সমর্থনে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র পাঠিয়েছে। গণহত্যাকারী ইসরায়েলকে রক্ষায় সম্ভাব্য সব করছে তারা। কিন্তু এখন পর্যন্ত চীন ও রাশিয়া ইরানকে কোনো অস্ত্র দিয়ে সহায়তা করেছে বলে তথ্য পাওয়া যায়নি। এমনকি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বৃষ্টির মতো বোমা ফেললেও সেগুলো ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই মস্কো ও বেইজিংয়ের। তেহরানের 2 সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক অংশীদার রাশিয়া ও চীন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে, যাতে 1 সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে অভিহিত করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক নৈতিকতার সমস্ত নিয়মের নিষ্ঠুর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি প্রতিপক্ষ গিডিয়ন সারকে বলেছেন, শক্তি দিয়ে প্রকৃতপক্ষে সমস্যার সমাধান করা যায় না। একই সঙ্গে তিনি সব পক্ষকে উত্তেজনা পরিহারের আহ্বান জানান। রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। এই প্রতিক্রিয়া ইরান, রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন। মস্কো ও বেইজিং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে এবং যৌথ নৌ মহড়ার মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করেছে। এর মাধ্যমে তারা একটি ঐক্যবদ্ধ মোর্চা প্রদর্শন করছে সেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে, যা দীর্ঘদিন ধরে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করে আসছে বলে তারা দাবি করে। তবে তাদের কড়া বক্তব্য সত্ত্বেও ইরানকে সামরিকভাবে সহায়তা করতে হস্তক্ষেপ করার কোনো সদিচ্ছা এখন পর্যন্ত কেউই প্রকাশ করেনি। রাশিয়া ইরান কৌশলগত অংশীদার, সামরিক মিত্র নয়। 2025-এর জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যা বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, সংস্কৃতি এবং শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। এই চুক্তি প্রতিরক্ষা ও গোয়েন্দা সমন্বয়কে আরও গভীর করেছে এবং পরিবহন করিডরের মতো প্রকল্পগুলোকে সমর্থন করে, যা ইরানের মধ্য দিয়ে রাশিয়াকে পারস্য উপসাগরের সঙ্গে যুক্ত করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর ঠিক আগের সপ্তাহে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকেও এই দুই দেশ মহাসাগরে যৌথ মহড়া পরিচালনা করেছে। যা হোক, যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো এতে সাড়া দেওয়ার বাধ্য ছিল না, কারণ চুক্তিতে পারস্পরিক রক্ষা বিষয়ক কোনো ধারা অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ এটি একটি আনুষ্ঠানিক সামরিক জোটে পরিণত হওয়ার থেকে কিছুটা দূরে ছিল। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রাক্তন মহাপরিচালক এবং ভলদাই ডিসকাশন ক্লাবের সদস্য অন্দ্রে কর্তুনভ মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে বলেন, 2024-এ উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার পারস্পরিক রক্ষার চুক্তিটি সামরিক সহায়তার ক্ষেত্রে একটি অধিকতর বাধ্যতামূলক চুক্তির উদাহরণ। তিনি বলেন, ওই চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে যে কোনো সংঘর্ষে যোগ দিতে বাধ্য থাকবে। অন্যদিকে ইরানের ক্ষেত্রে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে যে এক পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্য পক্ষ কোনো প্রতিকূল কর্মসূচি থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। কর্তুনাভ বলেন, রাশিয়া ইরানের সমর্থনে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এর ঝুঁকি অনেক বেশি। তিনি আরও বলেন, মস্কো সম্ভবত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে প্রাধান্য দিচ্ছে। তিনি উল্লেখ করেন যে জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার সময় রাশিয়া একই ধরনের অবস্থান নিয়েছিল, যদিও চুক্তিতে স্পষ্ট বলা আছে যে রাশিয়া হস্তক্ষেপ করতে বাধ্য নয়। কর্তুনভ জানান, তেহরানে তার কিছু পরিচিত ব্যক্তি এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা ছিল যে রাশিয়া কেবল কূটনৈতিক পদক্ষেপের চেয়েও বেশি কিছু করবে। চীন ইরান সম্পর্ক ও সীমাবদ্ধতা। 2021-এ চীন ও ইরান জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রসারের লক্ষ্যে একটি 25 বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ইরানকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অন্তর্ভুক্ত করা হয়। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজির পোস্ট ডক্টরাল ফেলো জোডি ওয়েন বলেন, বেইজিংয়ের কাছে সম্পর্কটি প্রাকৃতিক ও স্থিতিশীল। তিনি বেইজিং থেকে ফোনে বলেন, রাজনৈতিক দিক থেকে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং অর্থনৈতিক দিকে সহযোগিতা অত্যন্ত গভীর। অনেক প্রতিষ্ঠানের ইরানে বিনিয়োগ আছে। তবে তিনি জোর দিয়েছেন যে বেইজিং দীর্ঘদিন ধরেই এই পার্টনারশিপের চারপাশে স্পষ্ট সীমাবদ্ধতা বজায় রেখেছে, বিশেষত সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে। চীন সরকার সর্বদা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। আমার মনে হয় না চীন সরকার ইরানে অস্ত্র পাঠাবে। তিনি বলেন, এর পরিবর্তে বেইজিংয়ের ভূমিকা সম্ভবত কূটনীতি এবং সংকট ব্যবস্থাপনার দিকেই বেশি নিবদ্ধ থাকবে। তিনি বলেন, আমার মনে হয় চীন মার্কিন পক্ষ এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, সম্পর্কের এই স্বচ্ছতা তেহরানের আস্থা অর্জনে সহায়তা করেছে। তথাপি তিনি উল্লেখ করেন যে সম্পর্কটি ভারসাম্যপূর্ণ বা প্রতিসম নয়। ভেসেল ট্র্যাকিং সার্ভিস কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেলের রপ্তানির 87.2% যায় চীনে। এটি তেহরানের জন্য চীন কতটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে, যদিও চীনের বৈশ্বিক বাণিজ্যে ইরান তুলনামূলকভাবে একটি ছোট অংশীদার।
সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ডিলান লোহ বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার মতো হয়ে দাঁড়িয়েছে। চীন তার মধ্যস্থতার প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে যাতে কোনো আঞ্চলিক পতন না ঘটে, যা চীনের নিজস্ব আঞ্চলিক অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি বলেন, আমার মনে হয় রাজনৈতিক ঝুঁকি কিভাবে কমানো যায় এবং কী ধরনের বিকল্প হাতে আছে সে বিষয়ে কিছু মূল্যায়ন করা হবে। সত্যি কথা বলতে, ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর থেকেই এই পুনর্বিন্যাস শুরু হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য আজ এক সংবাদ সম্মেলনে তিনি তার ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। সেখানে তিনি বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থের শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হল আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তিনি বলেন, এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল।